বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং স্টাডি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এইচএসসি পরীক্ষার্থীদের অথবা একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে অধ্যায় 5 যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী আজকে রাজশাহী বোর্ড 2017 যে দুটি কোশ্চেন আসছিল সে দুটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এই দুটি কোশ্চেনে আমি সামগ্রিকভাবে বিস্তারিত আলোচনা করব। তো আশা রাখি তোমরা আমার সাথে থাকবে এবং কি পুরো ভিডিওটা দেখবে, দেখে এখানে যত প্রবলেমগুলো রয়েছে প্রবলেমগুলোর সমস্যার সমাধান করে নেবে। তো বরাবরের মতো আজও আমি এস.এম. বেলাল হোসেন জয় তোমাদের সাথে রয়েছি। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন এসেছিল জনতা লিমিটেড 2016 সালে 31 ডিসেম্বর তারিখে রেওয়া মিল নিম্নরূপ। তো হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা দেওয়া আছে। দেখো বলছে ইস্যুকৃত বিলিখিত ও আদায়কৃত মূলধন 10 টাকা মূল্যের 30,000 শেয়ার। তাহলে প্রতিটি শেয়ারের দাম 10 টাকা আর শেয়ারের সংখ্যা হলো 30,000। তো 30,000 গুণন 10 সমান কত হবে? 3 লাখ। এই 3 লাখ টাকা মূলধন। আসবাবপত্র সরঞ্জাম দেওয়া আছে 1 লাখ টাকা। প্রাপ্য হিসাব দেওয়া আছে চলতি সম্পদ, সুনাম স্থায়ী সম্পদের মধ্যে যায়, নগদ চলতি সম্পদ, মজুদ পণ্য সমাপনী দেওয়া আছে 31/12/2016। দ্যাটস মিন এটি সমাপনী মজুদ পণ্য। 40,000 টাকা এটা চলে গেল। 9% বন্ড আর ঋণপত্র একই জিনিস, ঠিক আছে, এটি ক্রেডিট। তো চলে গেল 60,000 টাকা, এটা দীর্ঘমেয়াদী দায়। সঞ্চিত তহবিল, এটি সঞ্চিত তহবিল তোমার মূলধনে যাবে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেওয়া আছে। বিশদ আয় বিবরণী জেড দেওয়া আছে 7,000 টাকা। তো ক্রেডিট যেহেতু দেওয়া আছে দ্যাটস মিন এটি কি লাভ হয়ে গেছে, তাই না? বিশদ আয় বিবরণী যার যদি ডেবিট পাশে দেওয়া থাকতো তাহলে ক্ষতি হতো, যেহেতু ক্রেডিট জেড এটা লাভ হয়েছে। সংরক্ষিত আয় বিবরণী জেড দেওয়া আছে, প্রারম্ভিক জেড 23,000 টাকা। অগ্রিম ভাড়া, এটি চলতি সম্পদ, খরচ না, কিন্তু যদি মেয়াদ উত্তীর্ণ হয় তাহলে খরচ হবে। আয়কর, এটি মূলধনের সাথে সমন্বয় হবে। আয়কর ফেরত, এটা আয়করের সাথে সম্পৃক্ত হবে। দাবিহীন লভ্যাংশ আছে, প্রদেয় হিসাব রয়েছে। তো কি কি সমন্বয় বলেছে, কি কি দেখো। শেয়ার প্রতি 2 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করা হবে। তো আমরা শেয়ার পেয়েছি 30,000 শেয়ার, তো 2 টাকা করে, তাইলে 30,000 গুণন 2 সমান কত হবে? 60,000। তো 60,000 টাকা লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। দাবিহীন লভ্যাংশে অর্ধেক অবলোপন করতে হবে। তো দাবিহীন লভ্যাংশ যেটা আছে এটা অর্ধেক অবলোপন করে দেব। 9% বন্ড বাজারে মাঝামাঝি সময় ইস্যু করা হয়েছে, তাইলে আমরা 6 মাসের সুদ ধরব। অন্তর্বর্তী লভ্যাংশকে চূড়ান্ত ঘোষণাকৃত লভ্যাংশের সাথে সমন্বয় করতে হবে। তাইলে অন্তর্বর্তী যে লভ্যাংশ আছে সেটা চূড়ান্ত ঘোষণাকৃত লভ্যাংশের সাথে সমন্বয় করতে হবে, মানে চূড়ান্ত যে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে সেটার সাথে যোগ করতে হবে। বন্ডের উপর প্রদেয় সুদের পরিমাণ নির্ণয় করো। তো বন্ডের উপর প্রদেয় সুদের পরিমাণ নির্ণয় ক নম্বর প্রশ্ন বলেছে। তো 9% বন্ড রয়েছে, তাহলে 60,000 টাকা 9% কত হবে? 5,400 টাকা, তাই না? 6 হ্যাঁ 5,400 টাকা। কিন্তু এই 5,400কে 12 দিয়ে ভাগ করবো, 6 দিয়ে গুণন করবো, কারণ বছরের মাঝামাঝি সময়ে সুদ ধরা হয়েছে। তো আমাদের এটার অ্যান্সার আসবে, দেখো 9% বন্ডের প্রদেয় সুদ 60,000 গুণন 9% গুণন 6/12 সমান 2,700 টাকা হয়ে গেল। খ নম্বর প্রশ্ন বলেছে বছর শেষে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। তো সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করার জন্য প্রারম্ভিক সংরক্ষিত উদ্ধৃত, এটা রেওয়া মিলে অ্যাজ ইউজুয়াল দেওয়া আছে 23,000 টাকা, যোগ চলতি বছরের লিখ লাভ। চলতি বছরের লিখ লাভ এটাও রেওয়া মিলে সরাসরি দেওয়া আছে 7,000 টাকা। আয়কর ফেরত এখানে এর সাথে অ্যাড করতে হবে। দাবিহীন লভ্যাংশের অবলোপন, এটাও অ্যাড করতে হবে। বুঝতে পারছো? লিট লাভের সাথে আয়কর ফেরতটাও অ্যাড করতে হবে। দাবিহীন লভ্যাংশ অবলোপন যেটা আছে সেটাও অ্যাড করে দিতে হবে। অবলোপন মানে কি? দাবিহীন লভ্যাংশটা এটা আবার দাবি হয়ে গেছে, ঠিক আছে, তার মানে কি এটি লভ্যাংশ মধ্যে যাবে। তো এইটা এই যে অবলোপনটা হবে যে অংশটুকু সেটা যাবে। তো এই তিনটা যোগ করলে 17,250 টাকা হয়। তো 23,000 যোগ 17,350 যোগ করলে কত হয়? 40,250। এরপর বন্টন সমূহ হলো অন্তর্বর্তী লভ্যাংশ আছে, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আছে কত? 20,000 টাকা। এরপর আয়কর আছে 15,000 টাকা, ঠিক আছে। ওই যে আয়কর ফেরতটা এটা কিন্তু সরাসরি এখানে অ্যাড হয়ে গেছে, ওখানে কিন্তু এই টাকার সাথে আর কোনো সম্পৃক্ত
হবে না, এই আয়করের সাথে কিন্তু সম্পৃক্ত হবে না। বুঝতে পারছো? তাইলে এটি 20,000 আর 15,000 সমান কত হবে? 35,000। তো 40,250 থেকে 35,000 মাইনাস করলে 5,250 টাকা থাকে। এটি সমাপনী সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত। বুঝতে পারছো? তো বন্টন সমূহ বা বাদ সমূহতে আমরা কি বিভিন্ন ধরনের তহবিলের স্থানান্তরটাও কিন্তু বাদ দিয়ে থাকি, তাই না? অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আছে, আয়কর আছে, এগুলো সব বাদ দিয়ে থাকে। এরপর গ নম্বর প্রশ্ন বলছে আর্থিক অবস্থার বিবরণীর, সেটি হলো কি বের করতে বলছে? আর্থিক বিবরণী ছকে 31 ডিসেম্বর 2016 তারিখে শেয়ার মূলধন সঞ্চিতি ও উদ্বৃত্ত এবং মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। তার মানে কি আমাদের দায় ও মালিকানা সত্ত্ব যেটা আর কি সেটা করতে হবে। দ্যাটস মিন সম্পদ অংশটুকু টোটালি বাদ দিতে হবে। তো আমরা এই দায় ও মালিকানা সত্ত্ব অংশটুকু করব। তো প্রথমে শেয়ার মালিকদের সত্ত্ব ও দায় সমূহ টাইটেল দেব, দেওয়ার পরে শেয়ার মূলধন, অনুমোদিত মূলধন যেটা দেওয়া ছিল ওটা উপরে প্রশ্নের রেওয়ামিলের উপরে বলা থাকে অনেক সময়, সেটি দেওয়া নাই যেহেতু, তাইলে ওটা ডট ডট দিয়ে রাখবো। ইস্যুকৃত বিলেখিত আদায়কৃত মূলধন 30,000 শেয়ার, প্রতিটি 10 টাকা করে, তাই 3 লাখ টাকা। সঞ্চিত ও উদ্বৃত্ত আছে, সঞ্চিত তহবিল আছে 2,000 টাকা, আর সংরক্ষিত আয়ের সমাপনী যে এটা প্লাস করতে হবে 5,250 টাকা, তাহলে 7,250 টাকা হলো। এরপর দীর্ঘমেয়াদী দায় আছে 9% বন্ডের ঋণ আছে, এটা যোগ করে দিলাম। চলতি দায় ও ভবিষ্যৎ অবস্থা প্রদেয় হিসাব সরাসরি রেওয়ামিলে দেওয়া আছে। দাবিহীন লভ্যাংশ এটি কিন্তু দায় হিসেবে গণ্য হয়, তো এর 50% বা অর্ধেক অবলোপন করতে হবে। তো 9,750 টাকা অবলোপন করে দিলাম, করে দিলে। এরপর বন্ডের প্রদেয় যে সুদ ছিল, যে বকেট ছিল 2,700 টাকা, এটাও দিয়ে দিতে হবে। তো মোট চলতি দায় এটা বের হয়ে গেল। এই তিনটা যোগ করলে বের হয় শেয়ার মালিকদের সত্ত্ব ও মোট দায়। ঠিক আছে, 3,94,700 টাকা। এটি ছিল 1 নম্বর অঙ্কের সমাধান। তো 2 নম্বর অঙ্কটা কি বলেছে? এটা কিন্তু অনেকটাই সহজ ছিল, তাই না? কোনো ক্রিটিক্যাল অঙ্ক ছিল না। 2 নম্বরটা কি বলেছে দেখো, সাগর লিমিটেড 2016 সালে 31 ডিসেম্বর তারিখে রেওয়ামিল নিম্নরূপ রেওয়ামিল দেওয়া আছে। শেয়ার মূলধন 10,000 শেয়ার, পূর্ণ মূল্যে আদায়কৃত 1 লাখ টাকা। ঠিক আছে, 1 লাখ টাকা। তাইলে শেয়ারের দাম কত হবে? 10,000 গুণন 10 দিলে কিন্তু 1 লাখ টাকা হয়। তাইলে অর্থাৎ এই 1 লাখকে 10,000 দিয়ে ভাগ করবো, ভাগ করলে একটা শেয়ারের মূল্য বের হয়ে যাবে, 10 টাকা হবে। ইজারা সম্পত্তি 10 বছরের জন্য দেওয়া আছে। আমরা যখন বিশদ আয় বিবরণী করব তখন 1 বছরে অবলোপন করতে হবে, আর আর্থিক অবস্থা বিবরণীতে 1 বছর বাদ দিয়ে দিতে হবে। 1 বছরে 20,000কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 2,000। এই 2,000 হলে 1 বছরে অবলোপন। আর্থিক অবস্থা বিবরণীতে করলে ইজারা সম্পত্তি থেকে 2,000 মাইনাস করতে হবে, আর বিশদ আয় বিবরণীতে করতে গেলে ইজারা সম্পত্তি অবলোপন এটি পরিচালন ব্যয় বাদ দিতে হবে, তাই না? সুনাম দেওয়া আছে, কলকবজা দেওয়া আছে, মজুত পণ্য এটা প্রারম্ভিক দেওয়া আছে, তাই না? ওকে, এরপর হলো ক্রয় দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে, মজুরি এটা প্রত্যক্ষ খরচ, ভাড়া আয় এটা কি ভাড়া এটা তোমার বিশদ আয় বিবরণীতে যাবে। ঠিক আছে, শেয়ার অধিহার এটা আছে। তারপরে রক্ষিত আয়, সংরক্ষিত মুনাফা যেটা খুব বলা হয়, এটা আছে, নগদ আছে এত টাকা। ঠিক আছে, তো সমাপনী মজুত পণ্য 30,000 টাকা। 1/10/2016 তারিখে ক্রয়কৃত 8,000 টাকা, নতুন কলকবজার সংস্থাপন ব্যয় 2,000 টাকা, মজুরি অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো নতুন কলকবজা 8,000 টাকার নতুন কলকবজা ক্রয় করছে, এটার আবার সংস্থাপন ব্যয় রয়েছে কত? 2,000 টাকা। বুঝতে পারছো? এই 2,000 টাকা আবার মজুরিতে অন্তর্ভুক্ত আছে, তার মানে কি মজুরি থেকে বের করে দিব, আবার এই নতুন কলকবজার সাথে অ্যাড করে দেব। ঠিক আছে, 10,000 টাকা। ভাড়া আয় 3,000 টাকা অগ্রিম গৃহীত হয়েছে, তো এটা কি দায়? আয়ের অগ্রিম কি দায় না? তাহলে চলতে দায় চলে যাবে। ঠিক আছে, শেয়ার অধিহারকে সুনামের সাথে সমন্বয় করো এবং অবশিষ্ট সুনামের 1/4 অংশ চলতি বছরের মুনাফা দ্বারা অবলম্বন করো। তো সুনাম যেটা রয়েছে, এই সুনামের সাথে শেয়ার অধিহার সমন্বয় করতে হবে, যোগ করতে হবে। যোগ করে যে সুনামটা থাকবে, এই সুনামে কি করতে হবে? 1/4 অংশ চলতি বছরের মুনাফা দ্বারা অবলোপন করতে হবে। বুঝতে পারছো? কলকবজার উপর 10% অবশ্যই ধরতে হবে। কলকবজার উপর অবশ্যই ধরতেই বলবে, কারণ এখানে একটা কাহিনী রয়েছে। এই যে 8,000 টাকা আর সংস্থাপন ব্যয় 2,000 টাকা, 10,000 টাকা হলো। এই 10,000 টাকা 3 মাসের সুদ ধরতে হবে, কারণ 10, 11, 12 এই 3 মাসের সুদ ধরতে হবে, তাই না? এখানে কারণ 1/10/2016 কেনা হয়েছিল, এই 3 মাসের অবশ্যই ধরতে হবে। এখানে একটা কাহিনী বলা আছে। কলকবজার অবশ্যের পরিমাণ নির্ণয় করো। তো কলকবজা দেওয়া আছে আমাদের, প্রারম্ভিক কলকবজা দেওয়া আছে কত?
60,000 টাকা। 60,000 টাকা নতুন যে ক্রয় করেছিলাম 8,000 টাকা, ওখানে 8,000 টাকা হিসাবভুক্ত করছি। হওয়ার কথা 10,000 টাকা, সংস্থাপন ব্যয় সহ 10,000 টাকা হওয়ার কথা, কিন্তু 8,000 টাকা হিসাব করছি। আর 2,000 টাকা মজুরির মধ্যে দিয়েছিলাম। তার মানে কি 8,000 টাকা, এই 60,000 টাকার মধ্যে 8,000 টাকা আছে, রেওয়া মিলে 60,000 টাকাই দেওয়া আছে। তো 8,000 টাকা মাইনাস করবো, করলে 52,000 টাকা হয়। এই 10% অবশ্যই, তো কত হবে? 5,200। এরপর নতুন কৃত কলকবজা, এই যে 8,000 টাকা যে ক্রয় করলাম, আর হলো নতুন সংস্থাপন ব্যয় 2,000, তো এই দুইটা যোগ করলে 10,000। এর 10% করলে যেটা হবে, এটাকে 12 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণন করব, কারণ 3 মাসের অবশ্যই দিতে হবে। আমাদের অক্টোবরের 1 তারিখে কেনা হয়েছে, তাই না? সমন্বয় সেটাই বলা আছে। তো 250, তো দুইটা ক্যালকুলেশন করলে যোগ করলে কত হবে? 5,450। সেটি কলকবজা অবশ্যই গেল। যথাযথ ছকে বছর শেষে মোট লাভ নির্ণয় করো। তো মোট লাভ নির্ণয় করার জন্য আমাদের বিশদ আয় বিবরণী আংশিক অংশ করতে হবে। তো বিক্রয় দেওয়া আছে কত? 1,45,000, এটা রেওয়া মিলে সরাসরি দেওয়া আছে, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় মজুত পণ্য প্রথমে আসবে, তারপর ক্রয় আসবে, তারপর মজুরিটা হলো, মজুরির মধ্যে আবার 2,000 টাকা সংস্থাপন ব্যয় আসছিল, ওইটা মাইনাস করে দিতে হবে। তো দিলাম, দেওয়ার পরে এই তিনটা যোগ করলাম, করে সমাপনী মজুত পণ্য মাইনাস করলে যেটা আসবে সেটা এই 68,000, এই 1,45,000 থেকে 68,000 মাইনাস করব। তো মাইনাস করলে বের হয় 77,000। এটি হলো মোট লাভ। বুঝতে পারছো? এরপর গ নম্বর বলেছে। গ নম্বর কি বলেছিল প্রশ্নটা একটু দেখে নিই আমরা। গ নম্বর বলেছে বিবরণী ছকে স্থায়ী সম্পদ ও চলতি দায়ের পরিমাণ লেখাও। তাইলে শুধু স্থায়ী সম্পদ এবং চলতি দায় দেখাইতে বলছে। তো স্থায়ী সম্পদ দেখো, স্থায়ী সম্পদ সুনাম দেওয়া আছে, সুনামের মধ্যে অধিহারটা কি করতে হবে? সমন্বয় করে নিতে হবে। তার মানে কি মাইনাস করতে হবে। সুনাম 41,000 টাকা রয়েছে, এখান থেকে অধিহার 5,000 টাকা রয়েছে, এটা মাইনাস করে দেবো। তাহলে কত হবে? 36,000 টাকা। বাদ অবলোপন দিতে হবে, 1/4 অংশ অবলোপন করতে হবে, এটা বাদ দিতে হবে। তাইলে 36,000-এর 4 ভাগের 1 ভাগ হবে 9,000, তো 9,000 বাদ দেবো, তো 27,000 টাকা। ইজারা সম্পত্তি আমি শুরুতেই বলেছিলাম 20,000 টাকা থাকবে, অবলোপন 2,000 টাকা, এটা বাদ দিয়ে দিতে হবে। কলকবজা আছে 60,000 যোগ সংস্থাপন ব্যয়, ওই যে সংস্থাপন ব্যয় যেটা বাদ পড়েছিল মজুরির মধ্যে ছিল, এটা যোগ করে দিতে হবে 62,000, বাদ পুঞ্জীভূত অবস্থায় বা অবস্থায় আমরা ক নম্বরে পেয়েছি 5450, এটা বাদ দিলে যেটা হবে সেটা। এই হলো মোট সম্পত্তি, স্থায়ী সম্পদ। এরপর চলতি দায় আছে শুধুমাত্র অগ্রিম ভাড়া 3,000 টাকা, আর কিছু নেই। এই 3,000 টাকা ছিল। তো এটাই ছিল রাজশাহী বোর্ডের ক বিভাগের 1 নম্বর আর 2 নম্বর প্রশ্নের সমাধান। আশা রাখি তোমরা বুঝতে পারছো। কোথাও বুঝতে প্রবলেম হলে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবে, অথবা পার্সোনাল ফেসবুকে নক করবা, অথবা পেজে আমাকে ইনবক্স করতে পারো। যেখানেই পারো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, বা বই পুস্তক ঘেটে দেখে নিতে পারো। ঠিক আছে? তোমাদের সবার উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করছি, সবার সুস্থতা কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।